একের পর এক ফাঁস হচ্ছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পত্তির তথ্য। পাশাপাশি তার দুর্নীতির তদন্তকেও ঘিরেও বাড়ছে জল্পনা। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের গুলিতে প্রাণ গেছে আরেক কনস্টেবলের। রাজনীতি থেকে এবং আমাদের অর্থনীতি থেকে এবং দৈনন্দিন যে চলমান জীবন, এই জীবন থেকে কোনো অবস্থাতেই বেনজিরকে বাদ দেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদ বাংলাদেশ ব্যাংক থেকে রাতারাতির মাধ্যমে 100 কোটি টাকা কিভাবে উত্তোলন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেল, কিভাবে রাতারাতির মাধ্যমে 100 কোটি টাকা ব্যাংক থেকে তুলতে পারলো। এখানে কি শেখ হাসিনা এবং এই বাংলাদেশের সরকারের হাত রয়েছে? আজকের এই ভিডিওতে আপনারা বেনজির আহমেদের সকল কুকীর্তির ফাঁসগুলো দেখতে পারবেন। সেই সাথে বেনজির আহমেদ কি সত্যি এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে না এই বাংলাদেশে গা ঢাকাতে রয়েছে, তাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি পুরোটা রয়েছে বেনজির আহমেদকে নিয়ে। গোলাম মাওলা রনি সাহেব কিন্তু বেনজির আহমেদের সকল তথ্যগুলো ফাঁস করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজিরের সাথে সাথে শেখ হাসিনাও কীভাবে ফেসে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। আপনাদের আমি কাঙ্ক্ষিত ভিডিওটি দেখাবো। ভিডিওটি দেখার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বেশি কথা বলবো না, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। একের পর এক ফাঁস হচ্ছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পত্তির তথ্য। পাশাপাশি তার দুর্নীতির তদন্তকেও ঘিরেও বাড়ছে জল্পনা। এর মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন। তবে বেনজির তার আগেই নাকি বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় সব টাকা তুলে নিয়েছেন। এখন প্রশ্ন, কিভাবে এত টাকা তুলে নিলেন পুলিশের সাবেক কর্মকর্তা? জানাচ্ছেন শাহাদাত রিফাত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে দেশ জুড়ে আলোচনায় তিনি। এমন গুরুত্বপূর্ণ পদে থেকে নজিরবিহীন দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এর মধ্যেই গা ঢাকা দিয়েছেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। পালিয়ে তারা এখন কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারেননি তদন্ত সংশ্লিষ্ট কেউই। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে দেশে নেই বেনজির আহমেদ। সূত্র নিশ্চিত করেছে গত 4 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন পুলিশের সাবেক এই শীর্ষকর্তা। দুদক বলছে তারা বসে নেই, নামে বেনামে অবৈধ সম্পদের খোঁজে কাজ করছেন তাদের অনুসন্ধানী দল। এর মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজিরের ও তার পরিবারের সদস্যদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মূলত প্রথমে 23 মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। পরে 26 মে আদালতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এরপরই কার্যকর শুরু হয় জব্দের আদেশ। তবে চোর পুলিশ খেলায় পারদর্শী বেনজির আদালতের আদেশের আগেই বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় সব টাকা তুলে নিয়েছেন। তার কোনো অ্যাকাউন্টে এখন উল্লেখ করার মতো টাকা নেই, যার সত্যতা মিলেছে খোদ দুদক থেকে পাওয়া তথ্যেও। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলে পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 30 মে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার মোহাম্মদ জহুরুল হক গণমাধ্যমকে বলেন তারা জানতে পেরেছেন অ্যাকাউন্ট ফ্রিজ করার আগেই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। বেনজির আহমেদ ঠিক কত টাকা তুলে নিয়েছেন এমন কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিয়ে দুদকের এই কর্মকর্তা বলছেন অনুসন্ধান কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন, তারপর প্রকৃত হিসাব বলা যাবে। এদিকে গণমাধ্যমের অনুসন্ধান বলছে বেনজির আহমেদ গত 1 মাসে তার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছেন। মূলত 50টি বিভিন্ন মেয়াদী আমানত এফডিআর থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করে রেখেছেন। হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিলেন বেনজির, তাই অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে গত 22 এপ্রিল বেনজির তার স্ত্রী জিশান মির্জা, 2 মে ফারিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। আগামী 6 ও 9 জুন বেনজির ও তার স্ত্রী সন্তানদের দুদকে হাজিরা দিন ধার্য করা আছে। এখন দেখার অপেক্ষায় হাজিরা দিতে দুদকে তারা আসেন কিনা, আর যদি উপস্থিত না হন তাহলে কি পদক্ষেপ নেয় দুদক। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ। এভাবেই জাতীয় সংসদে ক্ষোভ ছাড়েন সংসদের বিরোধী দলীয় হুইপ মুজিবুল হক জন্য, সরকার দলীয় সংসদ সদস্য তারানা হালিম ও স্বতন্ত্র সংসদ সদস্য লতিফ সিদ্দিকী। চাকুরিতে থাকা অবস্থায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কিভাবে এত সম্পদের মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা। এ সময় মুজিবুল হক জন্য বলেন, সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার হয়েছেন কিভাবে? ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা সরকারকে জানায়নি, তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত। এরকম একজন ব্যক্তি বিদেশে চলে যাবেন, সরকার জানবেন না তা হতে পারে না। এত বাহিনী, এত এজেন্সি, তারা কি খবর রাখে? এমন প্রশ্ন করেন জাপার এই মহাসচিব। হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা 4 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? এরপর পয়েন্ট অফ অর্ডারে একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। লম্বা সময় ধরে কথা বলতে থাকেন। কয়েকবার তাকে থামাতেও গিয়েছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তবে কথা বলতে থাকেন তিনি। সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের। কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটের অধিকার কাকে দিয়েছেন? কারা লঙ্ঘন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আমরা আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন, আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা। এরপর কথা বলতে দেয়া হয় সরকার দলীয় সংরক্ষিত সংসদ সদস্য তারানা হালিমকে, তবে তার জন্য ছিল না কোনো নির্দিষ্ট সময়। এ সময় তিনি বেনজিরের কথা উল্লেখ করে বলেন, তার মন খারাপ হলে 10টি বাড়ি কিনতেন, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর 2-1টা শাড়ি কিনতে পারি। তারানা হালিম সংসদে বিভিন্ন সিন্ডিকেটের কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান। যার কথা বলা হলো এতক্ষণ, তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে 2-1টা শাড়ি কিনে থাকি। কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট, রাস্তাঘাটের সিন্ডিকেট, বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট, অমুকখানের সিন্ডিকেট, চালের গুদামের সিন্ডিকেট, বস্ত্র বিতরণের সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই। নাম প্রকাশ করা হোক, আমরা শুনতে চাই। কাদের পানামা পেপারসে নাম আছে আমরা জানতে চাই। প্যারাডাইস পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই। তারানা হালিমের বক্তব্যের সময় উঠে দাঁড়ান বিরোধী দলের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। তিনি জানতে চান কি নিয়ে আলোচনা চলছে। আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা? এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয়, ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে হবে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন, এটা কোন ধারায় বলতেছে? বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে কাহালুর পোড়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশেই খুন হন তিনি। স্বজনরা জানান, দীর্ঘদিন বগুড়া শহরে বসবাস করলেও 3 দিন আগে পরিবার নিয়ে এলাকায় ফেরেন ব্রাজিল। যুবদলের 4 মাথা বন্দর কমিটির সাবেক সভাপতি তিনি। পুলিশ বলছে, ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র, অ্যাসিড সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধে 28টি মামলা রয়েছে। অনেকের সাথে ছিল তার শত্রুতা। হত্যাকাণ্ডের কারণ কিংবা কারা এতে জড়িত তা এখনো জানা যায়নি। হঠাৎ করে করছে সোর 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 পরে শুনি যায় দিকে ব্রাজিল আটক করছে। আমি খালি খুঁজতেছি চারিদিকে, ব্রাজিল কোথায়, তুমি কোথায়? পরে দেখি বায়ো চিপের ভিতর। ধারণা করতেছি আর কি পূর্ব সত্যতা কোনো
জেদ ধরে এই হত্যাকাণ্ড হতে পারে আর কি। না কিছু আসলে তদন্তের স্বার্থে আমরা এখন কিছু করতেছি, আমরা কিছু তথ্য কিছু পেয়েছি। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবলের গুলিতে প্রাণ গেছে আরেক কনস্টেবলের। নিহতের নাম মনিরুল ইসলাম। শনিবার দিবাগত রাত 12টায় এই ঘটনায় আহত হয়েছেন জাপান দূতাবাসের গাড়ি চালকও। রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয় ঘাতক কনস্টেবল কাউসার আলীকে। এই হত্যার কারণ জানাতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরো জানাচ্ছেন হিরণ খান। এমন ঘটনা খুব একটা ঘটেনি রাজধানীতে, বারিধারা দূতাবাস এলাকায় তো নয়ই। ফিলিস্তিন দূতাবাসে নিরাপত্তা কর্মীদের কক্ষের সামনে ডিউটি খাতা নিয়ে উত্তেজিত কথাবার্তা হচ্ছে কনস্টেবল কাউসার ও মনিরুলের মাঝে। আচমকা কনস্টেবল কাউসার মনিরুলের দিকে খাতাটি ছুঁড়ে মারেন। কিছু বুঝে ওঠার আগেই ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি শুরু করে কনস্টেবল কাউসার। বাইরে বেরিয়েও নির্বিচারে গুলি ছুঁড়ে খালি করে ফেলে ম্যাগজিন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে কনস্টেবল মনিরুল ইসলাম। এক পর্যায়ে তার অস্ত্র হাতে তুলে নেয় ঘাতক কাউসার। নির্বিকার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মরদেহের পাশে। কাউসার এলোপাতারি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে, এতে আহত হন জাপান দূতাবাসের একজন গাড়ি চালক। গুরুত্বপূর্ণ এলাকায় গুলির শব্দে তৈরি হয় থমথমে পরিবেশ। ডিপ্লোম্যাটিক জোনে কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা দৌড়ে আসেন ঘটনাস্থলে। নিরস্ত্র করে আটক করা হয় কনস্টেবল কাউসার আলীকে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে আসেন পুলিশ প্রধান, জানান তদন্ত চলছে। পুলিশের গুলিতে পুলিশ খুনের হতাশা, মানসিক চাপ নাকি অন্য কিছু তা নিয়ে তদন্ত হচ্ছে জানান তিনি। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। অস্ত্রসহ আলামত জব্দের পর রাতে দূতাবাস এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়, জোরদার করা হয় নিরাপত্তা। আমাদের রাজনীতি থেকে এবং আমাদের অর্থনীতি থেকে এবং দৈনন্দিন যে চলমান জীবন, এই জীবন থেকে কোনো অবস্থাতেই বেনজিরকে বাদ দেওয়া যাচ্ছে না। বেনজির মানে পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির। কেন বাদ দেওয়া যাচ্ছে না? এর কারণ হলো বেনজিরের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড কোনো একক ব্যক্তির কর্মকাণ্ড নয়। পুলিশের একজন সাবেক কর্তা হিসেবে তিনি এখন যে মর্যাদা ভোগ করছেন, এখন পর্যন্ত কাগজে কলমে জেড ক্যাটাগরির অর্থাৎ সর্বোচ্চ পুলিশের নিরাপত্তা এখনো তিনি কাগজে কলমে ভোগ করছেন। অর্থাৎ কত 12 না 13 সদস্যের একটা বিরাট পুলিশের দল সশস্ত্র অবস্থায় সার্বক্ষণিকভাবে তাকে পাহারা দেওয়ার যে একটা বিধান রয়েছে, সেই বাহিনীটি এখন কোথায় বা বেনজির এখন কোথায়, এটি নিয়ে প্রশ্ন করার, খোঁজ করার স্পর্ধা কারণ নেই। দ্বিতীয়ত, আমাদের যে মিডিয়াগুলো, মূল ধারার গণমাধ্যমগুলো বেনজির সম্পর্কে যে খবর প্রচার করে যাচ্ছে, এটির দুটো কারণ থাকতে পারে। একটি কারণ হলো যে বেনজিরের সাথে একটি শিল্প গ্রুপের ব্যক্তিগত সম্পর্ক হানি বসুন্ধরা গ্রুপের সঙ্গে, এবং তারই হাত ধরে কালের কণ্ঠে যে প্রাথমিক খবর, এটিকে বেস করে অন্যান্য পত্রপত্রিকা যে ধারাবাহিক খবর প্রকাশ করছে, এটি সাংবাদিকতার একটা সাধারণ ফেনোমেনা, নিষেধ করা বিষয় বা নেতিবাচক বিষয় সাধারণত পাঠকের বেশি পছন্দ করে এবং এই কারণেই সংবাদপত্র সেটি প্রকাশ করতে পারে। দ্বিতীয় আশ্চর্যজনক যে ঘটনা, সেটি হলো যে আমাদের মূল ধারার যে গণমাধ্যমের একটা বিরাট অংশ সরকারের পক্ষে, সরকারের এজেন্ট রূপে সরকারের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করে। তো এই সকল গণমাধ্যম যে নির্দয়, যে নির্মম, যে নিষ্ঠুরতা নিয়ে বেনজিরের বিরুদ্ধে একের পর এক খবর ছাপাচ্ছে, এটির পেছনে সরকারের যে হাত নেই, এ কথা কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে। এখন এই যে নির্মম খবরে খবর ছাপানো হচ্ছে সরকার সমর্থিত পত্রপত্রিকাগুলোতে, এক্ষেত্রে সরকার কি তাকে টিস্যু পেপারের মতো ফেলে দিল? এটি প্রাথমিকভাবে আপনাদের মনে হতে পারে, কিন্তু দ্য লং রানে এটি কখনোই সম্ভব নয়। কারণ হলো বেনজির কোনো একক ব্যক্তি নন, একটি বিশেষ গোষ্ঠীকে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তিনি সেই গোষ্ঠীর প্রধানতম ব্যক্তি ছিলেন, উজিরে আলা। তো সেই প্রধানতম ব্যক্তি একটা সিন্ডিকেশনের মাধ্যমে সরকারের জন্য করেনি 2014 থেকে একেবারে তার কর্মদিবসের শেষ পর্যন্ত এখনো কুকর্ম নেই। সুকর্ম সরকারের জন্য করতে হয় না, সুকর্ম রাষ্ট্রের জন্য, অর্থাৎ সে দায়িত্ব পালন করেছে, ভালো কর্ম করেছে, এটা সব রাষ্ট্রের জন্য। কিন্তু 2014 ভোট, 2018 ভোট, 2024 ভোট, এই সংক্রান্ত যা কিছু হয়েছে সবকিছুর মধ্যেই বেনজির অ্যান্ড হিজ সিন্ডিকেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা প্রাথমিক স্তরে যারা মানে যে পিলার হিসেবে কাজ করেছে, সেই পিলারের সংখ্যা না হলেও 4 থেকে 5 হাজার। আর যদি সদস্য সংখ্যা ধরেন
সিন্ডিকেশনের সদস্য সংখ্যা, তাহলে একেবারে একজন কনস্টেবল থেকে শুরু করে যারাই এই কুকর্মের সাথে জড়িত ছিল বেনজির কর্মকাণ্ডের সঙ্গে, তাদের সংখ্যা তো এমনকি 1 লাখও হয়ে যেতে পারে। এখন এই যে বেনজিরকে নিয়ে যে নড়াচড়া হচ্ছে মিডিয়াগুলোতে, এতে করে সরকার যদি বেনজিরকে ফেলে দিতে চায় তাহলে এই 1 লাখ লোকের যে কোঅপারেশন, এটি অনাগত দিনে সরকার পাবে না। এই 1 লাখ লোকের মধ্যে যে ভয় যদি একবার ঢুকে যায় তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে থাকবে, তারা কাজকর্ম করবে না, যেটি এই মুহূর্তে সরকারের জন্য সম্ভব নয়। তাহলে কি হতে পারে? দ্বিতীয় অপশন কি হতে পারে? দ্বিতীয় অপশন হলো বেনজিরকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে তাতে করে ব্যক্তি বেনজির ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইমেজ, এবং সে আর কখনোই দাঁড়াতে পারবে না সামাজিকভাবে। কিন্তু আলটিমেটলি যদি দেখা গেল যে এই এত লেখালেখির পরেও, এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও সত্যিকার অর্থে বেনজিরের যদি এই আজ থেকে 6 মাসের মধ্যে কোনো কিছু না হয়, 1 বছরের মধ্যে কোনো কিছু না হয়, তিনি বাংলাদেশে ঘুরে বেড়ান, তাহলে তার যে সিন্ডিকেট রয়েছে তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস যে বেনজির সাহেবকে নিয়ে এত কিছু হলো, তার কিছু হলো না তো আমাদের কিছু হবে না, তো লেটস ট্রাই, আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য আমরা জীবন দিয়ে দেব, এইরকম একটা খবর থাকতে পারে। 2 নম্বরে যেটি হতে পারে সেটি হলো যে বেনজিরকে এই ঘটনার মাধ্যমে উলট পালট করে তাকে পুতো এবং পবিত্র করা। আর 3 নম্বরে যেটা হতে পারে সেটা হলো তাকে একেবারে সত্যিকার অর্থে তাকে শাস্তি দেওয়া আমেরিকার কথার মতো, এবং তাকে মানে বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া, এবং এটা করা ছাড়া সরকারের কোনো উপায় নেই আন্তর্জাতিক চাপের কারণে। এই একটা কারণ যার মানে সম্ভাবনা 50-50, এছাড়া বাকিগুলোই আমার কাছে মনে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে বেনজির কি বিদেশে না দেশে? প্রথম দিকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে বেনজির বিদেশে চলে গেছে, কিন্তু বেনজির যদি বিদেশে থাকতো, সে সিঙ্গাপুর হোক, দুবাইতে হোক, মক্কা হোক, মদিনা হোক, এতদিন ওখানে যে বাঙালি কমিউনিটি রয়েছে সেটা মুহূর্তের মধ্যে তারা খুঁজে বের করে ফেলতো। এর কারণ হলো যে আমাদের চেয়ে বিদেশে সরকারের প্রতি যে ক্ষোভ বিক্ষোভ অনেক বেশি, এবং সেখানে অনেক প্রযুক্তি নিয়ে, অনেক আধুনিকতা নিয়ে সেই সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, তারা সেখানে 1 মিনিটের মধ্যেই সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন, সেটা সিঙ্গাপুর হোক, তুরস্ক হোক বা পৃথিবীর যে কোনো দেশে হোক, তারা সরাসরি এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে, তাদের ইন্টারনেট ব্যবস্থায় ঢুকে বেনজিরের নামে কোনো লোক ঢুকলো কিনা মুহূর্তের মধ্যে তারা বের করতে পারবে। যদি তিনি যেতেন এতদিন সেটা প্রকাশিত হয়ে যেত, এবং এখন পর্যন্ত সেটা হয়নি। ইট মিনস আমার কাছে মনে হচ্ছে তিনি যাননি। তাহলে তিনি বাংলাদেশে আছেন। এখন বাংলাদেশে আছেন, নড়াচড়া করছে না, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? বোঝার চেষ্টা করুন যে তিনি পুলিশ এবং র্যাবের মতো দুটো বাহিনীকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। পুলিশ এবং র্যাবের অনেকগুলো সেভ হাউস রয়েছে, যেখানে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদের নাম করে বা বিভিন্ন লোককে গুম করে সেখানে লুকিয়ে রাখা হয়। কখনো কখনো কোনো মাসকে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গাতে লুকিয়ে রাখা হয়। হারিস চৌধুরী মারা গেলেন, বা আদৌ এখন বেঁচে আছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মৃত্যু নিয়ে যে কাহিনী যা কিছু হচ্ছে, এই সকল কিছুর সঙ্গেই এরকম সেফ হোমের একটা, যাকে বলা হয় গুপ্ত যে ঘর, ওই অনেকে এর আগে বের হয়েছিল আয়না ঘর সেনাবাহিনী, তদ্রুপ পুলিশ এবং র্যাবেরও এরকম অনেক গুপ্ত ঘর রয়েছে। সেখানে যদি বেনজির সাহেব আজীবন থেকে যান, তবুও তাকে কেউ খুঁজে পাবে না যদি সরকার খুঁজে বের না করে এবং তিনি যদি বের না হন। তো তিনি যেখানে আছেন সেখানে তাকে বের করা সম্ভব নয়। 2 নম্বর হলো যে তিনি এই মুহূর্তে সারা শব্দ দিচ্ছেন না। এর কারণ হলো তার সারা শব্দ দিয়ে তিনি দেখেছেন যে এটি হিতে বিপরীত হয়। এর আগে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটিকে তিনি প্রতিবাদ করেছিলেন বসুন্ধরার যে পত্রিকার যে প্রতিবেদন সেগুলোকে, এবং সেটি আরও বুমেরাং হয়েছে। কাজে তিনি কোনো কিছু এইভাবে না করে সিস্টেমেটিক ওয়েতে কালক্ষেপণের যে ব্যবস্থা নিয়েছেন সেটি হয়তো অনাগত দিনে তার জন্য ভালো ফল বয়ে আনবে, এরকম কারণে তিনি চুপচাপ আছেন। এরপর যে দুর্নীতি দমন কমিশনে তার যে হাজিরা, মানে তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করা, এটি নিয়েও কিন্তু নানা রকম কথাবার্তা হয়েছে। অর্থাৎ সেখানে কাজটি এত গোপনে হয়েছে যে এই আইনজীবী একজন উপপরিচালকের কাছে দরখাস্ত করেছেন, এবং সেই দরখাস্ত নিয়ে যখন উপপরিচালক বলেছেন তখনই এই বিষয়টি জানাজানি হয়েছে। এর আগ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে যারা সাংবাদিক দায়িত্বরত, মানে দুদক বিটে যারা থাকেন, তারাও কিন্তু অ্যাডভান্স করে বলতে পারেননি যে দুর্নীতি দমনে বেনজিরের পক্ষে অমুক উকিল গিয়েছে। এবং এখানে একটা ব্যাপার হলো যে যখন কোনো একজন অ্যাডভোকেট কারো পক্ষে আদালতে হাজিরা দেন, সেক্ষেত্রে তাকে এই হলফনামা দিতে হয় যে তিনি তার পক্ষেই বক্তব্য দিয়েছেন। এখন বেনজিরের যে পাওয়ার অফ অ্যাটর্নি বা তার পক্ষেই বক্তব্য দেওয়া যদি 15 দিন পরে না আসে, তাহলে সেই অ্যাডভোকেটের কি হবে? এই বিষয়গুলো নিয়ে বর্তমান যেহেতু জমানা খারাপ, কোনো অ্যাডভোকেটই ঝুঁকি নেবে না বেনজির সাহেব দেশে না থাকা পর্যন্ত, এবং তার কাছ থেকে ঠিক সেই ধরনের অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত। সর্বশেষ যেটি হচ্ছে যে যদি বেনজির সাহেব দেশে না থাকতেন, বিদেশে থাকতেন, আমার কাছে মনে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনে কি করলো বা না করলো
এটা রেসপন্ড করা তার জন্য খুব লাভজনক নয়, বরং ক্ষতিকর। তিনি যদি সত্যিকার অর্থে দেশের বাইরে চলে যেতে পারতেন বা চলে যেতেন, তাহলে তার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল যে দুর্নীতি দমন কমিশন যা কিছু করতো একতরফাভাবে তারা সেই কাজগুলো করতো। পরবর্তীতে যদি তিনি সময় এবং সুযোগ পেতেন, যার সম্ভাবনা খুবই অল্প, তিনি এগুলোকে চ্যালেঞ্জ করতে পারতেন আরো সুন্দরভাবে। কিন্তু এখন তিনি বাংলাদেশে থেকে এই যে সময় ক্ষেপণ করলেন, আবার দ্বিতীয়বার সময় যদি চান, এই জিনিসগুলো তার জন্য তখনই এটি যাকে বলে ল্যাপস করা সম্ভব, তামাদি করা সম্ভব যদি তিনি বাংলাদেশে থাকেন। যেমন দেখা গেল যে আমাদের মুসা বিন শামসের, তাকে নিয়ে তদন্ত হয়েছে, তিনি বাংলাদেশে থেকে এসেছেন, সময় ক্ষেপণ করেছেন, সময় চেয়েছেন, এবং একটা সময় দুর্নীতি দমন কমিশন সেটা স্টপ হয়ে গেছে। কিন্তু দেশের বাইরে থেকে এই জিনিসটি আসলে কোনো মতে সম্ভব না। যেমন এমপি পাপুল এবং তার পরিবার সেটা পারেনি, তাদের কিন্তু দুর্নীতি দমন কমিশনের যাকে বলা হয় নির্দিষ্ট ছকের মধ্যে পড়তে হয়েছে। কাজেই বেনজির সাহেব যদি দেশের বাইরে চলে যেতেন, তাহলে তাকে এই দুর্নীতি দমন কমিশনের একটা খপ্পরের মধ্যে তাকে পড়তে হতো। আর তিনি বাংলাদেশে যদি থাকেন, থেকে যদি এই জিনিসটি অ্যাপ্লাই করে থাকেন, এর কারণে বাংলাদেশে না থাকলে এটি অ্যাপ্লাই করা নর্মাল হইতে একজন আইনের ছাত্র হিসেবে এটি তার জন্য সম্ভবও ছিল না, এবং কেউ এটা করতো না, কোনো উকিলও করতো না, তিনিও করতেন না। তো যেহেতু তিনি সেই জিনিসটি করেছেন, সেহেতু ধারণা করা যায় যে তিনি বাংলাদেশে আছেন। তো বাংলাদেশে যদি তিনি থেকে থাকেন, তাহলে তার যে সিন্ডিকেশন, সেই সিন্ডিকেশনটার নেতৃত্ব তিনি অবশ্যই দিচ্ছেন, এবং সেটা আন্ডারওয়ার্ল্ডে থেকে। এবং একজন পুলিশ কর্তা ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায়, বিভিন্ন সিনেমাতে দেখা যায়, যিনি যদি সত্যিকার আন্ডারওয়ার্ল্ডের চলে যান অলক্ষ্যে, তাহলে তার যে মেশিনারিজ থাকে, এর কারণে পুলিশের যে সকল সোর্স রয়েছে, সবচেয়ে বড় বড় সোর্সগুলো তো তিনি চিনেন এবং তার হয়ে কাজ করেছেন, তিনি সোর্স মানি দিয়েছেন। তো তিনি বাংলাদেশে থেকে যে কোনো পর্দার আড়ালে থেকে, সেই সুইডেন আসলাম বলেন, মুরগি মিলন বলেন, টোকাই সাগর বলেন, তারা যে কাজ, জিশান বলেন, যে কাজগুলো করতে পারে, একজন বেনজির সাহেব যদি নেতিবাচক কোনো কাজ করতে চান, তার সে 100 গুণ সেই প্রতিশোধ স্পৃহা নিয়ে তিনি কিন্তু সেই কাজগুলো এখন যেভাবে আছেন, যদি দেশের মধ্যে থাকেন, তাহলে তিনি সেই কাজগুলো করতে পারবেন। দেশের বাইরে থেকে হয়তো তার পক্ষে সম্ভব হয়, কিন্তু বাংলাদেশে বসে তিনি। দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।